আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অভিনন্দন। আজকের এই ক্লাসে চট্টগ্রাম বোর্ড 2023 এখনো আলোচনা চলবে। আমরা আগে উদ্দীপক লিখবো, উদ্দীপক লেখার পরে আলোচনা এবং অঙ্কগুলো মিলাবো। 10 কেজি এবং 5 কেজি পরে দুটি বস্তু পরস্পরের দিকে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 30 মিটার এবং 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। যাত্রার শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার ছিল। যাত্রার শুরুতে তাদের দূরত্ব 1 কিলোমিটার ছিল। বস্তুদের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। গ. যাত্রা শুরু কতক্ষণ পর বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে? যাত্রা শুরুর পর বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে। এই হলো তোমাদের সমস্যাটা। 10 কেজি এবং 5 কেজি বড় দুটো বস্তু পরস্পরের দিকে, পরস্পরের দিকে কিন্তু না চিত্রায়িত করতে হবে। পরস্পরের দিকে ইয়ে করছে। মন করি প্রথম বস্তুরা এই অবস্থানে আছে, দ্বিতীয় বস্তুরা বি অবস্থানে আছে। প্রথম বস্তুরা বর M1 10 কেজি আর দ্বিতীয় বস্তুরা বর হলো M2 এটা হলো দ্বিতীয় বস্তু, তার বর হলো 5 কেজি। তো সংঘর্ষ হবে, বলতে হবে প্রথম বস্তুর আসছে 20 মিটার পার সেকেন্ড বেগে আর দ্বিতীয় বস্তুরা 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের দিকে, মানে একই দিকে। বলতে হবে কতক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। যদি সংঘর্ষ হয় তাহলে কি অবস্থা হবে? এরকম, তাই না? সংঘর্ষ কতক্ষণ পরে? আমি মনে করি এক দূরত্ব যাওয়ার পরে মানে সংঘর্ষ হবে। ঠিক আছে, এক দূরত্ব অতিক্রম করার পরে সংঘর্ষ হবে। টোটাল দূরত্ব 1 কিলোমিটার। 1
কিলোমিটার মানে 1000 মিটার হলো মধ্যবর্তী দূরত্ব। আমি x দূরত্ব যাওয়ার পরে 1 মিটার যাওয়ার পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে, তাহলে বাকি দূরত্ব কি হবে? এটা বিবিন্দু, বিবিন্দুতে সংঘর্ষ হইল। এখন এই দূরত্বটা কত হবে? এগুলো হবে 1000 মাইনাস x, তাই না? ঠিক আছে, আমি মনে করি x দূরত্ব অতিক্রম করার পরে a এবং b বস্তু সংঘর্ষ হবে। এটা হলো a বস্তু, আর এটা হলো b বস্তু। a বস্তুর ভর 10 কেজি, b বস্তুর ভর 5 কেজি। a বস্তুর গতিবেগ 20 মিটার পার সেকেন্ড, b বস্তুর গতিবেগ কিন্তু 30 মিটার পার সেকেন্ড। a এবং b পরস্পরের দিকে গতিশীল। এখন বলতে হবে কতক্ষণ পরে তাদের মধ্যে সংঘর্ষ হবে। আমি মনে করি এক দূরত্ব অতিক্রম করার পরে টি সময় পরে সংঘর্ষ হবে, টি সময় পরে সংঘর্ষ হবে। ঠিক আছে, মনে করি x দূরত্ব অতিক্রম করার পর, এই যে x দূরত্ব অতিক্রম করার পর টি সময় পরে, আমি সময় দিলাম টি সময়, টি সময় পরে বস্তু দ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে। টি সময় পরে বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে, যেহেতু বস্তুদ্বয় 20 মিটার পার সেকেন্ড 30 মিটার পার সেকেন্ড একই দিকে পরস্পরের দিকে, পরস্পর দিকে মানে এটা যে দিকে যাচ্ছে এটাও সেদিকে পরস্পর দিকে মানে আসতেছে, তাহলে আমরা বলতে পারি যদি পরস্পর দিকে আসতেছে এই জন্য আমরা বলতে পারি x দূরত্ব কি হবে। সুতরাং আমরা পাই ইজ x দূরত্ব কি হবে, s is equal to bt, b1t বলতে পারি। b1 মানে 20t। আবার এই দূরত্বটা কি, এটা যদি x is equal to b1t মানে 20, তার ব্যাগগুলি 20 এবং টাইমগুলি t 20টি আমরা বলতে পারি x এর সমান। আবার a মাইনাস x কি বলতে পারি, b2t তার মানে 30t বলতে পারি। আমরা যদি যোগ করি সমীকরণ, তাহলে x x বাদ আমরা পাইলাম 1000, 20টি আগে 30টি হলো 50টি, তাহলে আমরা t সমান 100/5 20 সেকেন্ড। সুতরাং 20 সেকেন্ড পরে বস্তু দ্বয়ের মধ্যে সংঘর্ষ হবে, এই নিয়মে আমরা অঙ্কটা সলিউশন করতে পারি। মনে করি এক দূরত্ব অতিক্রম করার পরে টি সময় পরে বস্তুদের মধ্যে সংঘর্ষ হবে, তাহলে বলতে পারি এই যে এক দূরত্ব s equal to bt, তার মানে তার ব্যাগ হলো 20টি আমরা বলতে পারি একই নম্বর 1। আবার এই দূরত্ব হলো 1000 মানে আছে x, যেহেতু এই সংঘর্ষ আগ পর্যন্ত দূরত্ব আমরা ধরছি x, তাহলে বাকি দূরত্বটা হবে 1000 মানে x। তাইলে 1000 মানে x কত, bt তার ব্যাগ হলো 30টি, একই নম্বর 1 2 আমরা যোগ করলাম, ফলে 1000 is equal to 20 এবং 30টি হলো 50টি, টি এর মান হলো 20। অর্থাৎ 20 সেকেন্ড পরে বস্তুদের মধ্যে সংঘর্ষ হতে পারে। ঠিক আছে, এই নিয়মের অঙ্ক যদি আসে তাহলে যদি তোমরা এইভাবে করতে পারো। তারপরে পরের প্রশ্ন,
সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে? সংঘর্ষ, তাই না? সংঘর্ষ হবে। এখন বলতে হবে কোনটির ভরবেগ বেশি হবে। সেই সংঘর্ষের পরে ভরবেগ যদি আমরা হিসাব করতে চাই, তাহলে প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ কিন্তু নিতে হবে, এবং তার এটা হলো ইউ, এটা হলো u1, আর এটা হলো তোমার u2। ঠিক আছে? তবে বলছে সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করা। সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ করা। ভরবেগ যদি আমরা হিসাব করতে চাই, তাহলে প্রথম বস্তুর শেষ বেগ নিতে হবে, সংঘর্ষ পরে প্রথম বস্তুর বেগ কত হয়েছে এটা হিসাব করতে হবে, এবং দ্বিতীয় বস্তুর বেগ সংঘর্ষ পরে কত হয়েছে এটা হিসাব করতে হবে। হিসাব করার পরে আমরা তাদের ভরবেগ হিসাব করতে পারবো। ভরবেগ হিসাব করতে হলে প্রথম বস্তুর শেষ বেগ এবং দ্বিতীয় বস্তুর শেষ বেগ নিতে হবে। তখন দড়ি সংঘর্ষের পর প্রথম বস্তুর বেগ v1 হবে। আমরা পাই সংঘর্ষ পরে বেগ হলো সূত্র m1 প্লাস m2 m1 মাইনাস m2 into u1 plus 2m2 u2। u1 প্রথম বস্তুর আদি বেগ, u2 দ্বিতীয় বস্তুর আদি বেগ, m1 প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর, v1 প্রথম বস্তুর শেষ বেগ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এখানে মানগুলো বসাবো। প্রথম বস্তু হলো 10 কেজি, দ্বিতীয় বস্তু 5 কেজি। প্রথম বস্তু 10 কেজি মাইনাস দ্বিতীয় বস্তু 5 কেজি। প্রথম বস্তুর বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর ভর হলো 5 কেজি। দ্বিতীয় বস্তুর ব্যাগ হলো দিক কিন্তু ঠিক নাই, এটা যে দিকে যেতেছে দ্বিতীয় বস্তুটা বিপরীত দিক থেকে আসতেছে। দ্বিতীয় বস্তুর ব্যাগ হলো মাইনাস 30 মিটার পার সেকেন্ড। আমরা হিসাব করবো।
তাহলে আমরা পেলাম 5 কেজি ইন্টু 20 মিটার পার সেকেন্ড প্লাস 10 কেজি ইন্টু আমরা একবার হিসাব করে ফেলি এখানে কত হয়েছে 10 মাইনাসে 300 মাইনাসে 300 কেজি মিটার পার সেকেন্ড কেজি মিটার পার সেকেন্ড তাইলে তোমরা পাইছো 5-20-100 কেজি মিটার পার সেকেন্ড মাইনাস 300 কেজি মিটার পার সেকেন্ড তার কত রইল মাইনাস 200 কেজি মিটার পার সেকেন্ড ভাগ করলে 200/15 আমরা পাইছি 13.33 মাইনাস 13.33 কেজি কেজি বাদ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা এককটা সহ নির্ধারণ করেছি এককটা কি হবে এককটা যে মিটার পার সেকেন্ড এটা কি হইলো এই উপরে কেজি এবং নিচে কেজি কিন্তু বাদ গেছে হইছে 200 কে 15 দিয়ে ভাগ করে মাইনাস 13 যেটা মাইনাস আছে আমরা মাইনাস এখানে দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে 300 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড প্লাস হলো 100 তাহলে মাইনাস 200 তাহলে আদি প্রথম বস্তু শেষ ভাগ হবে মাইনাস 13.33 মিটার পার সেকেন্ড এখন প্রথম বস্তুর সংঘর্ষ পরে কোনটি ভরবেগ বেশি হবে তখন প্রথম বস্তুর বেগ সংঘর্ষ পরে বেগ আমরা নির্ধারণ করতে পেরেছি এখন প্রথম বস্তুর ভরবেগ নিব সুতরাং প্রথম বস্তুর ভরবেগ সমান m1v1 m হইল 10 কেজি প্রথম বস্তুর ভর ছিল 10 কেজি আর ইয়ান পাইছি মাইনাসে 13.33 মিটার পার সেকেন্ড তাহলে আমরা পাইলাম মাইনাসের 133.3 কেজি মিটার পার সেকেন্ড প্রথম বস্তুর ভরবেগ এত পাইছি যেহেতু প্রথম বস্তু সংঘর্ষ ফলে প্রথম বস্তুর ব্যাগ পাইছি মাইনাসের 13.এত ভরবেগ মানে p1 m1v1 তার মানে 10 ইন্টু এত মাইনাস 133.এত কেজি মিটার পার সেকেন্ড এলো প্রথম বস্তুর ভরবেগ এখন আমরা হিসাব করব দ্বিতীয় বস্তুর ভরবেগ আমরা এভাবে আমরা সূত্রের সাহায্যে হিসাব করব তৃতীয় বস্তুর ভরবেগ নিতে হলে আবার দ্বিতীয় বস্তুর শেষ বেগ নিতে হবে সংঘর্ষ পর দ্বিতীয় বস্তুর বেগ b2 আমরা ধরলাম তাহলে b2 সমান আমরা কি জানি b2 সমান দ্বিতীয় বস্তুর বেগ b2 সমান m1 প্লাস m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস 2m1 u1 এই সূত্রের মাধ্যমে আমরা দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ধারণ করতে পারি প্রথম বস্তুর ভর হলো 10 কেজি দ্বিতীয় বস্তুর ভর 5 কেজি দ্বিতীয় বস্তুর ভর হলো 5 কেজি প্রথম বস্তুর ভর 10 কেজি দ্বিতীয় বস্তু আদি বেগ কিন্তু
মাইনাসের ধরতে হবে, তার দ্বিতীয় বস্তুরা বিপরীত দিক থেকে আসতেছে। মাইনাসে 30 মিটার পার সেকেন্ড প্লাস m1 10 কেজি, u1 20 মিটার পার সেকেন্ড। আমরা এককটা সহ হিসাব করতেছি কিভাবে এককটা মিটার পার সেকেন্ড হয়। আমরা পাইলাম 15 কেজি, ঠিক আছে, এরা মাইনাসের 5 কিলোগ্রাম মাইনাসের 30 মিটার পার সেকেন্ড, এর মাইনাস নাই 400 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পাইছি মাইনাস প্লাস 150, 5 30 150, 150 কেজি মিটার পার সেকেন্ড, 400 কেজি মিটার পার সেকেন্ড। 150 হলো 550 কেজি মিটার পার সেকেন্ড। নিচে হইল 15 কেজি, কেজি কেজি বাদ 550 15 দিয়ে ভাগ দেব, 36.67 কেজি কেজি বাদ মিটার পার সেকেন্ড। দ্বিতীয় বস্তুর সংঘর্ষ পরে বেগ B2 আমরা এসে বললাম, ঠিক আছে, এটা হলো B2। সুতরাং B2 সমান 36.67 কেজি কেজি বাদ যাওয়ার পরে মিটার পার সেকেন্ড। মিটার পার্সেন্ট, মিটার পার্সেন্ট কিভাবে হইলো আমরা হিসাব করলাম যে উপরে কেজি থাকে, নিচে কেজি আসে, 2 কেজি বাদ দেওয়ার পরে শুধু মিটার পার্সেন্ট থাকে। এখন দ্বিতীয় বস্তুর সংঘর্ষ পর বেগ হিসাব করেছি, দ্বিতীয় বস্তুর ভরবেগ। সুতরাং সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর ভরবেগ P2 M2 B2, M2 হলো 5 কেজি দ্বিতীয় বস্তুর ভর, আর এখানে পাইছি 36.67 মিটার পার সেকেন্ড। ইন্টু হলো 5, তাহলে তোমরা পাইছো 183.35 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু ভর কেজি আছে এবং ব্যাগ আছে মিটার পার সেকেন্ড, আমরা এককটা বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড। কারণ দ্বিতীয় বস্তুর ভরবেগ হলো 183, দ্বিতীয় বস্তুর ভর 183.35 কেজি মিটার পার সেকেন্ড। তাই দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি, তাই না? আমরা বলতে পারি দ্বিতীয় বস্তুর ভরবেগ পাইছি এত, প্রথম বস্তুর ভরবেগ মাইনাসের, কারণ দ্বিতীয় বস্তুর ভরবেগ অনেক বেশি। ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে তোমরা এই দুইটা সূত্রের মাধ্যমে এই সংঘর্ষ পরে বেগ নিতে পারবে B1 এবং B2, তারপরে যা বলে তাই। আমরা লক্ষ্য করলাম দ্বিতীয় বস্তুর সংঘর্ষ পরে দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি, দ্বিতীয় বস্তুর ভরবেগ 183.35, আর প্রথম বস্তু ছিল মাইনাসের 133, তো তার দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি। তারপরে বলছে ফোকাস দূরত্ব কাকে বলে?
একটি লেন্স, এটা উত্তর লেন্স, এটা আমরা ফোকাস দূরত্বটা কিভাবে তোমরা নিবা। এটা হলো একটা ফোকাস দূরত্বের নমুনা আমরা আঁকলাম। এখানে ফোকাস দূরত্বটা কি হবে? ফোকাস দূরত্ব, ঠিক আছে। এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আমরা লক্ষ্য করলাম, এগুলো প্রধানকে সমান্তরাল এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের পরে কোন একটা বিন্দুতে যত দূরে মিলিত হয় অথবা কত দূরত্ব থেকে অপসৃত হয়েছে বলে মনে হয়, সেইটা হলো তোমার ফোকাস দূরত্ব, ঠিক আছে। আমরা এটা হলো আলোক কেন্দ্র, এটা আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র থেকে যে বিন্দুটি মিলিত হয়েছে তার যে দূরত্বটা, এই যে দূরত্বটা, এটা হলো তোমার ফোকাস দূরত্ব, ঠিক আছে। তাহলে ফোকাস দূরত্ব হলো এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধানকে সমান্তরাল এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পরে কত দূরে প্রধানকের উপর কত দূরে মিলিত হবে অথবা কত দূর থেকে অবস্থিত হয়েছে বলে মনে হয়, সেই তাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাই আমরা এই সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রধানকে সমান্তরাল হয়ে প্রধানকের উপর প্রতিসরণের উপরে একটা বিন্দুতে মিলিত হয়েছে, কত দূরে প্রধান আলোক কেন্দ্র থেকে আলোক কেন্দ্র অথবা মেরু থেকে দর্পণের বেলা হবে মেরু, দর্পণের কেন্দ্র হবে মেরু, আর লেন্স উত্তর লেন্স বা অবতল লেন্সের বেলা কেন্দ্র হবে আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র থেকে কত দূরে মিলিত হতে পারে, অবতল লেন্সের ক্ষেত্রে অপসারিত হবে, কত দূরে অপসারিত হবে, সেই দূরত্বটাই পরিমাণটা হলো তোমার ফোকাস দূরত্ব। ফোকাস এখানে আমরা এটা যদি আলোক কেন্দ্র হয়, এটা যদি যে বিন্দুতে মিলিত হয়েছে এটা মিলন বিন্দু হয়, তাহলে এই দুই বিন্দুর যে দূরত্বটা এটি হবে ফোকাস দূরত্ব। আশা করি বুঝতে পারছেন ফোকাস দূরত্ব কি? এক গুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রধানকে সমান্তরাল এক গুচ্ছ আলোক রশ্মির প্রতিফলন বা প্রতিসরণের পর, প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে, প্রতিসরণের পর প্রধানকের উপর, কার উপর? প্রধানকের উপর যে বিন্দুতে কত দূরে মিলিত হইল, কত দূরে মিলিত হবে অথবা কত দূরত্ব থেকে অপসারিত হয়েছে বলে মনে হয়, তাকে বলা হয় ফোকাস দূরত্ব, ঠিক আছে। আমরা ফোকাস দূরত্বের কাঠামো একটু আমরা বিশ্লেষণ করলাম। পরের প্রশ্ন, বস্তুর গতিবেগ শূন্য হলো ত্বরণ শূন্য নাও হতে পারে। বস্তুর গতিবেগ শূন্য হলো হলেও ত্বরণ শূন্য নাও হতে পারে।
আমরা যদি কোনো উপরের দিকে কোনো বস্তু নিক্ষিপ্ত করি, একটা নির্দিষ্ট ব্যাগে যখন তার গতিবেগটা 0 হয়ে যায়, তখন কিন্তু বস্তুটা নিচে পড়ে যায়। নির্দিষ্ট ব্যাগে যাওয়ার পরে শেষ বেগ যদি নাকি 0 হয়ে যায়, -2g উপরে দিকে যখন কোনো কিছু আমরা নিক্ষিপ্ত করি, তখন দেখা যায় তার বস্তুটা ব্যাগ একসময় 0 হয়ে যায়। 0 হওয়ার পরে এখানে আদি বেগটা যতই থাকুক, 50, 20, 60 যতই থাকুক, দেখা গেছে তার শেষ বেগটা 0 হয়। তার বোঝা গেল বস্তুর গতিবেগ 0 হতে পারে। এক সময় উপরের দিকে যদি আমরা নিক্ষিপ্ত করি, তখন বস্তুর গতিবেগ এক সময় 0 হয়ে যায়। নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পরে 0 হয়ে যায়। ওইখানে কিন্তু তার ত্বরণ থাকে না? এই ত্বরণটা অভিকর্ষ ত্বরণ। এখন ত্বরণটা কিন্তু কমে। আমরা জানি এই ত্বরণটা কমতে হলে অনেক উচ্চতার প্রয়োজন, প্রায় 2500 মাইল আমরা হিসাব করেছি। 1.5 কোটি মিটার উপরে যাওয়ার পরে এই ত্বরণটা 0 হয়, মানে অভিকর্ষ ত্বরণটা 0 হয়। অভিকর্ষ ত্বরণটা 0 হইতে গেলে 2500 মাইল বা 1.5 কোটি মিটার উপরে যাওয়ার প্রয়োজন হয়, যেখানে জির মান 0 হয়ে যায়। ওইখানে আর বস্তু গেলে পৃথিবীতে আর ফেরত আসবে না। তার মানে জি যদি 0 হয়, তখন বস্তুর ওজন হবে 0। যা ওই উচ্চতা যাওয়ার পরে 1.5 কোটি মিটার উপরে যাওয়ার পরে কিন্তু ত্বরণ 0 হবে। এর আগে ত্বরণটা 0 হবে না, কিন্তু এর অনেক আগে কিন্তু গতিবেগটা 0 হয়ে যায়। গতিবেগটা 0 হয়ে যায়। তো গতিবেগ 0 হওয়ার জন্য ত্বরণ কিন্তু 0 হওয়ার প্রয়োজন হয় না, ত্বরণ থাকে। নির্দিষ্ট উচ্চতা কিন্তু তার ত্বরণ থাকে ঠিকই। তাহলে আমরা এটি বলতে পারি, বস্তুর গতিবেগ 0 হলেও ব্যাগটা একসময় নির্দিষ্ট উচ্চতা বা নির্দিষ্ট ত্বরণের জন্য কিন্তু আদিবেগ যাই থাক, এখানে গতিবেগটা একসময় 0 হবে। একসময় 0 হবে নির্দিষ্ট উচ্চতা যাওয়ার পরে, কিন্তু ত্বরণ তো এ সময় 0 হবে না। ত্বরণ 0 হতে গেলে অনেক উচ্চতা বস্তু পাঠাইতে হবে, 2500 মাইল। এটা সাধারণ কথা না। তাহলে এই দিনে আমরা বলতে পারি বস্তুর গতিবেগ 0 হলেও ত্বরণ 0 নাও হতে পারে, তাই না? আগামী ক্লাস আমাদের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।